দর্শক, এই মুহূর্তে কি সাবেক বলা যায়? ইন্টেরিমের সাবেক প্রধান উপদেষ্টা এটা বোধহয় বলা যায়, কারণ গত রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার পদত্যাগের কথা বলেছেন এবং তিনি বিদায় নিয়েছেন। তার মানে আজকে আর তার কোনো অ্যাক্টিভিটিস থাকার কথা নয়। তারপরেও খাতা কলমের ফর্মালিটি নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবেক বলা যায় না যতক্ষণ পর্যন্ত না নতুন প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন কিংবা নিলেন। নতুন প্রধানমন্ত্রীর শপথের সঙ্গে সঙ্গে প্রফেসর ইউনূসকে বলা যেতে পারে সাবেক প্রধান উপদেষ্টা, কিন্তু যখন তিনি সাবেক হননি, গতকালকের খবর একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার একজন বিশেষ সহকারী যিনি অর্থ মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন সালেউদ্দিন আহমেদ থাকা সত্ত্বেও এই গবেষক আনিসুজ্জামান চৌধুরী তাকে এনেছিলেন বিদেশ থেকে। তিনি বিদেশি নাগরিক, মানে তার সরকারের প্রায় সবাই তো বিদেশি নাগরিক। বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিলেন এবং অর্থনীতির বিভিন্ন সেক্টরে তিনি কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে উদ্ধার করবেন, এই কারণেই তাকে আনা হয়েছিল। গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাকে তার দায়িত্ব থেকে মানে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তিনি দায়িত্ব থেকে সরে গেছেন এবং তিনি দেশও ছেড়েছেন। গতকালকে আরও একটা খবর চাউর হয়েছিল, সেটা হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তারা দুইজনও দেশ ছেড়েছেন। অর্থাৎ লুকিয়ে লুকিয়ে দেশ ছাড়ার ঘটনা শুরু করেছেন যে ফয়েজ আহমেদ তৈয়ব, সেটা চলছে এবং আজকের মধ্যে অনেকেই দেশ ছেড়ে ফেলেছেন অলরেডি, এরকম খবর নতুন সরকার শপথের পরপরই একেবারে ওপেনলি গণমাধ্যমে ওপেনলি আসতে থাকবে এবং নিশ্চিত নতুন সরকার শপথের পর থেকে বিগত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নানা দুর্নীতির কাহিনী গণমাধ্যমে খবর হিসেবে আসতে থাকবে। চলুন, অর্থ মন্ত্রণালয়ের কিংবা বাংলাদেশের অর্থনীতির কোন কাজটা, সুফলটা আনলেন এই প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ সহকারী, এবং তিনি কোন অর্থনীতির 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন কিনা, সেই ব্যাপারটা দেখি এবং সেই ব্যাপারে আলোচনা করে বোঝার চেষ্টা করি। এর আগে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন প্রথম আলো তার ব্যাপারে কি বলেছিল সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আনিসুজ্জামান চৌধুরী, তাকে অব্যাহতি দেয়া হয়েছে কিংবা অব্যাহতির আবেদন, তিনি পদত্যাগের আবেদন করেছিলেন, সেই পদত্যাগের আবেদন গৃহীত হয়েছে। সেই গৃহীত হওয়ার কাগজটা দেখে নিন। সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই কাগজটা ইস্যু করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তাকে অব্যাহতি দেয়া হলো। এই কাগজটা দিয়ে আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখছেন, গত 1 বছরে দেশের পুঁজিবাজারের অভূতপূর্ব প্রবৃদ্ধি, ব্র্যাকেটে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়েছেন এবং দিয়ে বুঝিয়েছেন যে এটা হয়নি, অভূতপূর্ব প্রবৃদ্ধি হয়নি। আর্থিক খাতের ব্যাপক সংস্কার, সেখানেও জিজ্ঞাসাবোধক এবং এক্সক্লেমেটরি চিহ্ন দিয়েছেন, সেটাও হয়নি, আর্থিক খাতের ব্যাপক সংস্কার। দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিনটিতে অস্ট্রেলিয়াতে নিজ গৃহে প্রত্যাবর্তন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশিষ্ট গবেষক আনিসুজ্জামান চৌধুরী। অর্থাৎ অর্থনীতির 12টা বাজিয়ে তিনি অস্ট্রেলিয়াতে সেফ এক্সিট নিয়েছেন। মার্চ 2025-এ আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিশেষ সহকারী পদে থাকাকালীন সময়ে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা লাভ করেছিলেন এবং তিনি বিদেশি নাগরিক, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। বাংলাদেশে তাকে উড়িয়ে আনা হয়েছিল কারণ দেশি চালের ভাত প্রফেসর ইউনূসের খেতে ইচ্ছা করে না, তিনি সব বিদেশি চালের ভাত খেয়েছেন এই সরকার চালানোর জন্য। গত বছর তার নিয়োগের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ে কিভাবে যুক্ত থাকবেন, প্রথম আলো বলছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন, আনিসুজ্জামান চৌধুরী যোগ্য ব্যক্তি, পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর ইত্যাদি বিষয় তিনি গুরুত্ব দিয়ে দেখবেন।
চিন্তা করেন জায়গাগুলো পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের এই ব্যাপারগুলো দেখার জন্য গবেষক হিসেবে, এক্সপার্ট হিসেবে তাকে আনা হয়েছে। এখন বলেন তো, এই তিনটা জায়গার কোন জায়গায় বাংলাদেশ উন্নতি করেছে? বাংলাদেশ কি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হয়েছে এই 1.5 বছরে? বাংলাদেশে কি 1 টাকার বিনিয়োগ এসেছে? বাংলাদেশের পুঁজিবাজারে কি চুরি চামারি এগুলো বন্ধ হয়েছে? পুঁজিবাজারের কোনো উন্নয়ন হয়েছে? হয়নি। আনিসুজ্জামান চৌধুরীর সফলতার সাথে মানে জুলকারনাইন সাহেব লিখছেন সফলতার সাথে, এবং সেখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি চিহ্ন এবং জিজ্ঞাসাবোধক চিহ্নও দিচ্ছেন তিনি ব্র্যাকেটে। তার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করে রাতেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে, অর্থাৎ গত রাতে তিনি ঢাকা ছেড়েছেন। প্রথম আলো ওই সময়, যে সময় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই সময় 10 মার্চ 2025 যে রিপোর্টটা করেছিল তাকে নিয়ে, সেই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলেছিল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ে কি করবেন তিনি? এই প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজেছিল। সেখানে বলা হয়েছিল, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি, তবে কাজ করবেন অর্থ মন্ত্রণালয়ে। প্রজ্ঞাপনে বলা হয়, আনিসুজ্জামান চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা সবই পাবেন। সালেউদ্দিন আহমেদ কি বলেছিলেন সেটা তো আপনাদেরকে বললামই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দেশের বাইরে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন এবং অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এই ব্যক্তিকে প্রফেসর ইউনূস উড়িয়ে এনেছিলেন। উড়িয়ে এনে আমাদের অর্থনীতির কি উন্নয়ন করেছেন, আমাদের পুঁজিবাজারের কি উন্নয়ন করেছেন, আমাদের স্বল্পোন্নত দেশকে কিভাবে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, আমাদের দেশে মানে হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসে আমাদের দেশকে সোনার দেশে কিভাবে পরিণত হয়েছে, সেই চিত্রগুলো তো আমরা দেখেছি। অর্থাৎ প্রধান উপদেষ্টা বিদেশি নাগরিক যাদেরকেই এনেছেন, শুধুমাত্র তিনি তার নিজের বলয় বড় করার জন্যই এই কাজটা করেছেন, যে কাজের মাধ্যমে কোনো ধরনের কোনো আউটপুট হয়নি। প্রফেসর আলী রিয়াজের মতো মানে আইনের ছাত্র না এমন একজন মানুষকে এনে তিনি বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া করেছেন, এবং সংবিধান কাটাছেঁড়া করে প্রতিটা পদে পদে সংবিধান বিরোধী, বর্তমান সংবিধান বিরোধী নানা ধরনের অধ্যাদেশ জারি করিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে, যেগুলো তার ক্ষমতা শেষ হওয়ার পর থেকে আদালতে একের পর এক যেতে থাকবে, এবং আদালতে মামলা মোকদ্দমা হতে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নমস্কার, আমি তরুণ ঘোষ। শপথকে কেন্দ্র করে ঝটাপটি অলরেডি লেগে গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে একটা বড় গন্ডগোল লাগবে, কারণ এই যে দু রকমের শপথ যেটা হচ্ছে, একটা হচ্ছে যে নির্বাচিত সংসদদের শপথ গ্রহণ, আর একটা হচ্ছে ওই যে সংবিধান পরিষদ যেটা তৈরি করা হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে, যে ওটা হয়েছে সেটাকে নিয়ে গন্ডগোল লেগেছে। এখন বিএনপি বলছে যে আমরা ওই শপথটা, দ্বিতীয় শপথটা আমরা নেব না, যেটা কি একটা নাম দেওয়া হয়েছিল, গণপরিষদ না কি একটা নাম দেওয়া হয়েছিল, হ্যাঁ, ঢপের চপ, সংবিধানকে বহির্ভূত ভাবে, সেটাতে বিএনপি অংশগ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এবং তারা শপথও নেয়নি। আজকে সকালবেলা চিফ ইলেকশন কমিশনার তার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে যারা মিনিস্টার হবেন তাদের শপথটা হবে বিকেলবেলা। এটা শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন এই যে আলী রিয়াজ, যিনি এই সমস্ত সবকিছু যিনি করলেন,
ব্যাপারটা, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, তাকে ফোনেও ধরা যাচ্ছে না, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এখন এই যে শপথ, যেটা সংবিধান অনুযায়ী যে শপথ নেওয়া, সেটা নিয়ে আবার জামাতের মধ্যে দুটো ভাগ ছিল। এনসিপি তো আলাদা, এনসিপি চাইছিল আমরা ওই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়ে নেবো, দ্বিতীয় শপথটা আমরা পরে নেবো, ওখানে যখন গন্ডগোল মিটবে, এই সমস্যার সমাধান হবে, তখন আমরা নেব। আর জামাতের মধ্যে দুটো ভাগ ছিল, কেউ বলেছিল আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা শপথ নেব ওই প্রথম সংবিধান মেনে, দ্বিতীয় শপথটা না হলে আমরা প্রথম শপথটা নেব না। পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করে দু দলের মধ্যে যে গন্ডগোলটা লেগেছিল জামাতের মধ্যে, তারা বলে যে ঠিক আছে, সংবিধান অনুযায়ী যে শপথটা হচ্ছে সেই শপথটা আমরা নিচ্ছি এবং আমরা ওই দ্বিতীয় শপথটাও নিয়ে রেখে দেবো। এরকম একটা কিছু হয়েছে, মানে বিএনপি সংবিধান অনুযায়ী শপথটা নিয়েছে, বাকি কোনো শপথ বিএনপি নেয়নি এবং বিএনপি বলেছে আমরা জীবনে ওই শপথ নেব না। ফলে ও শপথের লেটা চুকে গেছে। কারণ যারা নির্বাচিত সরকার, যারা ভূমিধস ভোটে, ল্যান্ডস্লাইড ভোটে যারা জিতেছে, তাদের সঙ্গে কে এলো কে না এলো তাতে বিএনপির কেউ যায় আসে না। একটা কথা উঠেছিল যে ভারত বিরোধী কিছু লোক আছে যাদেরকে বিএনপি নাকি নিচ্ছে, এরম বলে একটা কথা উঠেছিল। কিন্তু মির্জা ফখরুল আজকে পরিষ্কার করে দিয়েছে সেরকম কোনো ঘটনা নেই। বিশেষ করে বাবরের এর মধ্যে ঢোকা, এর মধ্যে অনেকেই ঢোকার চেষ্টা করেছিল। আসিফ নজরুল তিনিও ঢোকার চেষ্টা করেছিলেন, আমাদের এই প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন, আমাদের যে যিনি মোহাম্মদ ইউনুস, তিনিও হচ্ছেন না। ফলে একটা লেজে গোবরে অবস্থা। বহুদিন আগে দর্শক আমি একটা রিপোর্ট করেছিলাম যে জামাত, বিএনপি, এনসিপি কে নিয়ে ইউনুস যমুনায় একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কিন্তু এইটা নিয়ে গন্ডগোল লেগেছিল এবং বোতল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছিল। আমি সেই এটা করেছিলাম, ভিডিওটা করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা কিন্তু বহু দূর এগোবে। এবার দেখুন বহু দূর এগোলো কিনা। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিন্তু ব্যাপক একটা গন্ডগোল ভবিষ্যতের জন্য তোলা রইল। এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইল, আপাতত ধামাচাপা রইল, কিন্তু ভবিষ্যতে এই যে দিকে দিকে আগুনটা, এটা কিন্তু বাড়বে এবং এই নিয়ে কিন্তু প্রচুর গন্ডগোলের সূত্রপাত হবে। মির্জা ফখরুল আবার আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না যাতে সম্পর্কের অবনতি হিসেবে দেখা হয়। অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল। শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল, কারণ তারেক রহমানের সঙ্গে ভারতের যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বিএনপি ওই পথে হাঁটবে না। এবার আমি একটা লিস্ট পড়ে শোনাচ্ছি যারা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন, সেরকম একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি। এটা এখনো পর্যন্ত কে কি দপ্তর পাবেন এটা কিন্তু এখনো সঠিক নয়, কিন্তু যেটা আমার কাছে এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্ট হচ্ছেন, মানে প্রস্তাবিত, এটা কিন্তু প্রস্তাবিত। প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মুশারফ, স্পিকার অফ পার্লামেন্ট অ্যাডভোকেট জাহিরুল আবেদিন অথবা নিতাই রায়চৌধুরী, প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ডিফেন্স তারিক রহমান, মিনিস্টার অফ লোকাল
Minister of Local Government and Rural Development, Mirza Fakhrul. Minister of Home Affairs, Shahiduddin Ahmed. State Minister, Shahiduddin Chowdhury Ani. Minister of Foreign Affairs, Amir Khusru. State Minister, Humayun Kabir. Minister of Finance, Reza Kibriya, Dr. Reza Kibriya. Minister of Education, Inam Ehsanul Haq Milon. State Minister, Said Al Noman. Minister of Law, Justice and Parliamentary Affairs, Mohammad Asaduzzaman. Minister of Information, Andalib Rahman Partho. State Minister, Dr. Mehdi Amin. Minister of Planning, Dr. Abdul Moin Khan. Minister of Commerce, Abdul Mukhatir. Minister of Industries, Abdul Awal Mintu. Minister of Shipping, Major Hafiz. Minister of Labor and Employment, Nazrul Islam Khan. Minister of Water Resource, Abdul Habib Dulu. Minister of Labor Affairs, Minister of Liberation and War Affairs, Fazlur Rahman. Minister of Road Transport and Bridge, Amarullah Aman. Minister of Cultural Affairs, Jonaid Saki. Minister of Health and Family Affairs, Dr. A.Z.M. Jahid. Minister of আবার ছোট হয়ে গেল Minister of Youth and Sports, Ali Asghar Lobi. Minister of Religious Affairs, Shamim Kaisar Lincoln. Minister of Civil Aviation Tourism, Altaf Hossain Chowdhury. Minister of Power, Energy and Mineral Resource, Iqbal Hossain Mahmood Tuku. Minister of Agriculture, Shamsuzzaman Dudu. Minister of Housing and Public Works, Mirza Abbas. Minister of Post and Telegram, Nurul Haq Nur. Minister of Railways, Goishwar Chandra Rai. Minister of Public Administration, Dr. Ismail Jabedullah. Minister of Social Affairs, Rabiul Kabir Rizvi. Minister of Chittagong Hill Track Affairs, Dipen Dewan. এইটা হলো আপাতত একটা লিস্ট। এই লিস্টের কিন্তু পরিবর্তন হতে পারে। এখন ফাইনালি কে কে এখানে মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী তো হচ্ছেন আমাদের তারেক রহমান। বাকি কারা কারা কি মন্ত্রিত্ব পাবেন এখান থেকে এই লিস্ট অনুযায়ী হবে কিনা সেটা কিন্তু এখনো চূড়ান্ত নয়। সেটা রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করাবেন তখনই পরিষ্কার হবে। এইটা এখন প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে জামাত যেটা আপত্তি তুলেছে, তারা এইটা দ্বিতীয় সংবিধান, সংশোধিত সংবিধান যেটা হয়েছে আলী রিয়াজ দ্বারা করা, সেটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, সেখানে মানে বিএনপি শপথ না নিলে তারা কিন্তু গন্ডগোল পাকাবে, তারা এটা সহজে মেনে নেবে না। এই নিয়ে কিন্তু একটা ঘোট ভবিষ্যতে পাকাবে এবং তার জন্য আপনারা কিন্তু তৈরি থাকুন। এই সরকার কিন্তু সুস্থিরভাবে চালাতে পারবে না।
আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন। আমি বলে দিলাম আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এবং কাল থেকে যে সরকার শুরু হবে সেই সরকার কিন্তু শান্তিতে দেশ চালাতে পারবে না। এর মধ্যে অশান্তি লেগেই থাকবে, ঝটাপটি লেগেই থাকবে এবং সেটা কতদিন চলে সেটাই দেখার। আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং যমুনায় ডক্টর ইউনূসকে ছাড়তে হচ্ছে যমুনা।